করে বিছানা থেকে উঠে বসলাম আমি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7:05। আজ ভোর রাতে একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে দেখলাম অমর জীবন এসে দাঁড়িয়েছে আমার সামনে। তাকে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ তারানাথের কাছে আমি কেবল অমর জীবনের কথা শুনেছি মাত্র। আমার স্বপ্নেও তার কোনো স্পষ্ট মুখ প্রস্ফুটিত হয়নি। আমার স্বপ্নে সে দেখা দিয়েছিল কেবল একটা আবছা অবয়ব হিসাবে। সে সর্বদা বলে চলেছিল মধুসুন্দরী দেবীর কথা। মধুসুন্দরী দেবীর নামটা বারংবার উচ্চারণ করছিল সে। সেদিন অফিসের কাজকর্ম যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করে অফিস থেকে একটু আগে ভাগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক করলাম বাড়িতে গিয়ে একবার সোজা কিশোরীর বাড়ি যাব, আর ওখান থেকে ওকে সঙ্গে নিয়ে মঠ লেনে একেবারে তারানাথের বাড়ি। আজ কেন জানি না তারানাথের কাছে গল্প শুনতে খুব ইচ্ছা করছে। বাড়িতে পৌঁছে দেখি আমার চিন্তাকে কাকতালীয়ভাবে সত্যি করে দিয়ে আমার ঘরে বসে আছে কিশোরী। আমার স্ত্রী বলল, হ্যাঁ রে, এই তো তুমি এসে গেছো। কিশোরী ঠাকুরপো তোমার জন্য অনেকক্ষণ এসে অপেক্ষা করছে। এক্ষুনি আমি বলছিলাম যে তুমি একটু পরেই চলে আসবে। জানো, কতক্ষণ ধরে ঠাকুরপোকে বলছি চা খাওয়ার জন্য, ঠাকুরপো কিছুতেই খেলো না। আমি ঘরে ঢুকতেই কিশোরী বলে ওঠে, আরে চলো হে, ঝটপট তৈরি হয়ে নাও। কোথায় ছিলে, কোথায় তুমি? তারানাথের কাছে যাওয়া যাক। আরে অনেক দিন তো হলো তারানাথের বাড়িই যাওয়া হয়নি। কতদিন ভালো ভালো গল্প শুনিনি বলো তো। আজকে তুমি একেবারে আমার মনের কথা বলেছ হে কিশোরী। আমিও ভাবছিলাম আজকে তোমার বাড়ি যাব, গিয়ে তোমার সাথে একবার তারানাথের ডেরায় যাব। তো ঘরে এসে দেখি তুমি উপস্থিত। তাহলে আমাদের টেলিপ্যাথির জোরটা বেশ ভালোই, কি বলো? আরে তার বলতে, নাও নাও এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। উফ, আরে বেরোতে হবে তো নাকি? এখানেই সারাক্ষণ গল্প করলে হবে? বাড়ির সামনে মোড়ের মাথায় তেলে ভাজার দোকান থেকে গরম গরম তেলে ভাজা আর মুড়ি কিনে নিয়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খুব বেশি নয়, আধ ঘন্টার রাস্তা মোটামুটি 20 মিনিটেই শেষ করে তারানাথের বাড়ি পৌঁছে দেখি বাড়ির গেটের মুখের সামনে চারি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চারি একগাল হাসলো, বলল, আরে কাকাবাবু যে, আমার গ্রামাফোনের ক্যাসেটটা নিয়ে এসেছেন আপনি? আমি জিভ কাটলাম, এই রে একদম ভুলে গেছি, বাড়িতেই রাখা আছে ওটা। পরের বার তোমার জন্য ঠিক নিয়ে আসবো, কেমন? আচ্ছা, এখন ভেতরে চলুন, বাবাকে ডেকে দিচ্ছি। আমি আর কিশোরী চারির পেছন পেছন ভেতরে গেলাম। ঘরের ভেতরে আলো তেমন একটা নেই, এক কোণে হ্যারিকেনের আলো দেখা যাচ্ছে। মেঝের ওপরে দেখি একখানা মাদুর পাতা। ঘরে সান্ধ্য আরতির ধূপের মনোমুগ্ধকর সুবাস ভেসে বেড়াচ্ছে। বাবাকে খবর দিয়েছি, বাবা বললেন সান্ধ্য গায়ত্রী করছেন, শেষ হলেই চলে আসবেন। অগত্যা আমরাও তারানাথের বৈঠকখানায় গিয়ে বসলাম। মিনিট 5 পরেই তারানাথ এসে ঢুকল। শুভ সন্ধ্যা, কেমন আছো তোমরা? কিশোরী বলল, আমরা ভালো আছি ঠাকুরমশাই। আর বলবেন না, আজকে হঠাৎ আপনার কাছে গল্প শোনার জন্য খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম চলেই আসি। তারানাথ প্রসন্ন মুখে বলল, তা বেশ করেছ। এসেছো যখন আগে কিছু খাওয়া দাওয়া হোক, তারপর না হয় গল্প শুরু হবে। দাঁড়াও দাঁড়াও, চারিকে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আসতে বলি ভালো করে। আমি ততক্ষণে ধুতির কোঁচা সরিয়ে তেলে ভাজার প্যাকেটটা তারানাথের হাতে দিয়ে দিয়েছি। তারা দরকার নেই, আজকে আমরাই আপনার জন্য তেলে ভাজার মুড়ি নিয়ে এসেছি। ও তাই নাকি? তা বেশ করেছ। গরম তেলে ভাজাতে কামড় দিয়ে তারানাথ বলল, তোমরা যখন এসেই পড়েছ, তাহলে বলো কি গল্প শুনতে চাও? কিশোরী হঠাৎ বলে ওঠে, আচ্ছা ঠাকুরমশাই, অনেক দিন মধুসুন্দরী দেবীর কোনো গল্প শোনা হয়নি। আপনি তো মধুসুন্দরী দেবীর সান্নিধ্যে এসেছিলেন, তাই আজ বরং একটা না হয় মধুসুন্দরী দেবীরই গল্প হোক। কথাটা শেষ হওয়া মাত্রই তারানাথের চোখে মুখে একটা
বিস্ময় ফুটে উঠল। খানিকক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন তিনি। তারপর একগাল হেসে বললেন, সমপাত। সমপাত মানে জানো তোমরা? হ্যাঁ? কিশোরী বলল, হ্যাঁ ঠাকুরমশাই, তা জানি। সমপাত মানে হচ্ছে গিয়ে কাকতালীয়, ওই যাকে আমরা ইংরেজিতে বলি কিনা কোইন্সিডেন্স। হ্যাঁ, ঠিক বলেছ। আজকেও এই সমপাতই ঘটেছে অজান্তেই। সকাল থেকেই আমার মনে শুধুমাত্র মধুসুন্দরী দেবীর কথাই ঘুরে ফিরে আসছে। বলতে গেলে সারাটা দিনই আমি তার চিন্তাতেই মগ্ন ছিলাম। আর দেখো কি অদ্ভুত, ঠিক আজই তোমরা গল্প শুনতে এলে, আর এসে কিনা মধুসুন্দরী দেবীরই গল্প শোনার আবদার করলে। তাই এটাকে কি তোমরা সমপাত বলবে না? হ্যাঁ, এটা সমপাত না হলে ঈশ্বরের ইচ্ছাও বলা যেতে পারে। ঠিক আছে, আজ যখন মধুসুন্দরী দেবীর চিন্তা মাথায় এসেছে, তখন ওনাকে নিয়েই একটা গল্প বলা যাক। যদিও গল্প তো নয়, সত্যি ঘটনা। তবে তোমরা আবার বিশ্বাস করবে কিনা জানি না বাবু। আমি প্রত্যুত্তরে বললাম, আরে কি যে বলেন ঠাকুরমশাই, আপনার উপরও সন্দেহ করতে পারি? আপনি সব ছাড়ুন, আপনি বরং গল্পটা শুরু করুন। হাতে ধরা বাটির মুড়ি আর তেলে ভাজা খেয়ে তারানাথ কিশোরীর থেকে একটা পাসিং শো চেয়ে নিয়ে সেটাতে টান দিতে দিতে আরম্ভ করল। তোমরা তো জানোই, আমার জীবনের বেশিরভাগটাই কেটেছে ভবঘুরে হিসাবে রাস্তায় ঘুরে ঘুরে। আজকে এখানে তো কাল সেখানে। তবে খুব বেশি দিন এক জায়গায় থাকতাম না। বেশি দিন এক জায়গায় থাকলে ভবঘুরে জীবনের স্বাদ আর পাওয়া যায় না। তো সেবার হলো কি, বীরভূমের একটা গ্রামে অতিথি সেবার নিমন্ত্রণ রক্ষায় গিয়েছিলাম। সেখানে এক ব্রাহ্মণের বাড়িতে কাটিয়েছিলাম বেশ কিছুদিন। বিদায়ের সময় যখন উপস্থিত, তখন ঠিক করলাম অনেক দিন তো হলো, এবারে কিছুদিনের জন্য নিজের বাড়ি ফেরা যাক। মায়ের জন্য মনটা বড়ই ছটফট করছে। একদিন ওই ব্রাহ্মণদের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফেরার জন্য সকালে স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। লোক লস্করের ভিড়ে দূর থেকে দেখি ট্রেন ঢুকছে। আমি তৈরি হয়ে নিয়ে উঠে দাঁড়াতেই হঠাৎ করে কোত্থেকে একজন বয়স্ক ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালো। প্রথম দেখাতে সম্ভ্রান্ত ঘরের সজ্জন ব্যক্তি বলেই মনে হলো, তবে তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি কিছুদিন যাবৎ খুব কষ্টে আছেন। তার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। চোখের তলায় কালি পড়েছে, মুখটা যেন শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে মুখে যে লালিত্যটা ছিল, সেই লালিত্য এই কদিনে বেশ হারিয়ে গেছে। গাল বেড়ে উঠেছে, বড় বড় দাড়ি, কেবলই পোশাকটা ভদ্র পড়ে আছেন বলেই তাকে চেনা যাচ্ছে, এই যা। ইতিমধ্যে সেই ভদ্রলোকই মৌনতা ভাঙলেন, বললেন, ঠাকুরমশাই, আপনার কথা আমি অনেক শুনেছি। এই গ্রামে এসেছেন শুনে আমি আজই ভোর ভোর বেরিয়েছিলাম আপনারই খোঁজে। শেষে না পেয়ে স্টেশনে আসি। আমার বড়ই বিপদ ঠাকুরমশাই। একমাত্র আপনি পারেন আমাকে উদ্ধার করতে। বিপদের কথা শুনে আমার আর ট্রেনে ওঠা হলো না। লোকটার কথাবার্তায় বড়ই একটা মায়া জড়িয়েছিল, তাই তাকে মুখের উপর না করে দিতে কেমন জানি বাঁধল। এদিকে ট্রেনটা আমার সামনে দিয়ে এসে শব্দ করতে করতে অজগর সাপের মতো বাঁকা রেল লাইন দিয়ে সোজা দূরে ছোট হয়ে মিলিয়ে যেতে লাগলো। ভদ্রলোক দুহাত করজোড়ে বললেন, আগে আমার নাম দুর্গামোহন সমাদ্দার। বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি ঠাকুর। একমাত্র আপনিই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আমার নিত্যদিনের বয়ে চলা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চাই ঠাকুর মশাই। তার জন্যই তো এত কিছু করা। আহা, আপনি অত বিড়ম্বনা করবেন না, বলুন না কি সমস্যা। লোকটির চোখে মুখে এক হতাশার ছাপ। নিজেকে খানিক সামলে নিয়ে তিনি বললেন, আমার মেয়ের বড় বিপদ ঠাকুর মশাই। আর সে কয়েকদিন ধরেই মাঝে মাঝে উন্মাদের মতো আচরণ করছে।
অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছি জানেন, আর শহরেও নিয়ে গেছি ঠাকুরমশাই, কিন্তু কিন্তু কেউই আমার মেয়ের কোনো সুরাহা করতে পারেনি। কি রোগ হয়েছে, এই রোগের চিকিৎসাই বাকি কেউ সেটা বলতে পারছে না। দেখুন, হঠাৎ করে এরকম অবস্থার কারণ তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ওর জন্মগত কোনো অসুখ বিসুখ ছিল কি? না 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 ঠাকুরমশাই, আমার মেয়ে একদমই সুস্থ ছিল। জন্ম থেকে অসুখের কোনো লক্ষণই ছিল না, কিন্তু এই যাবতের প্রভাব দেখা দিয়েছে। আদৌ কোনো অসুখ নাকি কারোর শনি দৃষ্টি পড়েছে বুঝতে পারছি না ঠাকুরমশাই। বেশ কিছুক্ষণ ভাবলাম আমি, একজন সুস্থ সবল কিশোরীর এরকম হঠাৎ উন্মাদের মতো আচরণ কিন্তু সুবিধের ব্যাপার নয়। মনে কেমন জানি একটা ভয় কাজ করছিল, তাই জন্যই আর দেরি না করে ভদ্রলোকের সাথে যেতে সম্মত হলাম। আচ্ছা ঠিক আছে, চলুন, আপনার বাড়ি আমি যাচ্ছি, কিন্তু একটা কথা, কত দূর কি করে উঠতে পারবো আমি সেটা আগে থেকে বলতে পারছি না। আপনার উপর পূর্ণ আস্থা আছে ঠাকুরমশাই, আপনি একটিবার চলুন, আপনি পারেন আমার মেয়ের প্রাণ বাঁচাতে। স্টেশনের অনতি দূরে এক হাতে টানা রিক্সা দাঁড়িয়েছিল। দুর্গামোহন বাবু হাত নাড়িয়ে ডাকলেন তাকে। রিক্সায় চেপে বসতেই গ্রাম বাংলার মেঠো পথ ধরে দোলকি চালে এগিয়ে চললাম আমরা সেই ভদ্রলোকের বাড়ির উদ্দেশ্যে। আমার মনে এখনো বেশ কিছু প্রশ্ন ছিল, বলতে পারো সন্দেহ। সেগুলো পরিষ্কার করার জন্যই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি আপনার মেয়ের সমস্যা এবং আপনার সম্বন্ধে একটু গোড়া থেকে শুরু করে যাবতীয় ঘটনাটা আমাকে বিস্তারিতভাবে বলুন তো। দেখুন, কোনো কিছু গোপন করবেন না, কিন্তু একেবারে নির্দ্বিধায় বলতে পারেন, আর এতে কিন্তু আপনার মেয়ের মঙ্গলই হবে। বলছি ঠাকুরমশাই, আপনাকে সব কথাই বলছি, কোনো রকম ভনিতা না করে সব বলবো। আর সেই জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি। বিধাতা ঠিক আজকেই আপনার সাথে আমার দেখা করিয়ে দিয়েছে। কিছুক্ষণ চুপ থেকে ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার বাবা মা খুব ছোটবেলায় মারা যায়। সেই থেকে আমি আমার মাসির কাছেই মানুষ। মাসি আমাকে লেখাপড়া শিখিয়েছে। লেখাপড়া শিখে সওদাগরি অফিসে চাকরি পেয়েছি। আমার অফিসেই বঙ্গদেশের বাইরে, আমি সেখানেই চাকরি করছি। বেশ কিছুদিন চাকরি করতে করতে এখানে এসে একটা বাড়ি বানাই, বিয়ে থা করি। তারপর এখানে আমার মেয়ে বৈদেহী জন্মায়। তারপর স্ত্রী ও মেয়েকে রেখে আমি চলে যাই কর্মস্থলে। বলতে পারেন আমার স্ত্রী আমার মেয়েকে একা হাতে মানুষ করেছে। এখন ওর বয়স 19 বছর। আমি বাড়িতে বছরে 2 বার আসি। মোটা মাইনের চাকরি করি বলে সংসার আর মেয়ের পড়াশুনো দিব্যি চলে যায়। বর্তমানে মেয়ের পড়াশুনো শেষ, আর তাই এবার আমরা ওর বিয়ে দিতে চাই। পাত্রও ঠিক আছে, আমাদেরই খুব পরিচিত, নাম সঞ্জয় চাকলাদার। পাত্র আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের ভাইপো। ছোটবেলা থেকেই পাত্রের সাথে আমাদের পরিচয় আছে। খুব মেধাবী ছাত্র, সরকারের কাছ থেকে মোটা টাকার অনুদান পেয়ে আপাতত নিজেই নিজে স্নাতকোত্তর পড়াশোনার খরচ চালাচ্ছে। এরপরেই চাকরি পেয়ে গেলে ওর সাথে আমি বৈদির বিয়ে দেবো। ও প্রায় মাস 3 হলো আমাদের বাড়িতেই আছে। বাড়িতে ওর জন্য একটা ঘর বরাদ্দ করা হয়েছে, সেই ঘরেই থাকে। বিয়ের পর তো মেয়েকে নিয়ে চলেই যাবে ওর নিজের বাড়িতে, বাবা মায়ের কাছে। তাই যে কটা দিন চোখের সামনে থাকে আর কি। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই। আমাদের এই সমস্ত সুন্দর পরিকল্পনা একেবারে ভেস্তে দিল আমাদের মেয়ের এই ধরনের অদ্ভুত আচরণ। কিছুদিন আগে থেকে এইসবের উৎপত্তি। ঠিক যেন উন্মাদ হয়ে গেছে মেয়েটা। সারাক্ষণ পাগলের মতো থাকে, বিড়বিড় করে, কি যেন বলে চলে সারাক্ষণ। নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলে, একেবারে গুম মেরে বসে থাকে ঘরের এক কোনায়। মাঝে মাঝে এক সময় ঠিক হয়ে যায় জানেন, আবার এক সময় এই মানসিক উন্মাদনাটা ওর ভেতরে ভর করে।
বলতে বলতে যেন হতাশায় ডুবে গেলেন দুর্গামোহন বাবু। যতই হোক, মেয়ের বাবা তো। মেয়ের এই দশায় দুশ্চিন্তায় যে রাতের ঘুম ছুটে যাবে সেটাই স্বাভাবিক। আধ ঘন্টার মধ্যেই আমরা দুর্গামোহন বাবুদের গ্রাম উজানতলিতে পৌঁছে গেলাম। এখানে এসে দেখলাম গ্রামের অবস্থা তো খুবই শোচনীয়। দুর্ভিক্ষ গিলে খেয়েছে গোটা গ্রামটাকে। গ্রামের সবুজ ধান জমি একেবারে রুক্ষ, শুষ্ক বর্ণ ধারণ করেছে। রাস্তায় রাস্তায় নলকূপ আর পাতকুয়োর ধারে জলের জন্য হাহুতাশ করছে মানুষজনেরা। গাছের পাতা দেখি শুকিয়ে গেছে, কোথাও কোনো উজ্জ্বলতার লেশ মাত্র নেই। পথের মধ্যখানে একটা মৃত চড়াইকে দেখে খানিকটা মনে কষ্ট জাগলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কি দুর্গামোহন বাবু, গ্রামের এমন অবস্থা কবে থেকে হলো? বৈদেহী যখন মানসিকভাবে উন্মাদ হয়ে পড়ে তখনই গ্রামের এমন অবস্থা হয়। মেয়ের যখন প্রথমেই ব্যাধির উপদ্রব হয় তখন আমি তো বাইরে ছিলাম, তাই কবে থেকে দুর্ভিক্ষ আমাদের গ্রামকে গ্রাস করেছে সেটা ঠিক বলতে পারবো না। আমি এখানে আসার পর থেকেই দেখেছি এই গ্রামের এই অবস্থা। নিত্যদিনই কেউ না কেউ জলকষ্টে, না হলে আহার না পেয়ে মারা যাচ্ছে। ওদিকে আমার মেয়ের উপশমের কোনো চিহ্ন মাত্র নেই। আমি যে কি করব ঠাকুর মশাই, কিছু বুঝে উঠতে পারছি না। প্রমাদ গুনলাম আমি। ঠিক যে ভয়টাই করছিলাম সেটারই আভাস পেলাম এই উজানতলি গ্রামে এসে। স্বয়ং তারই মায়া জালে আজ গ্রামের এই অবস্থা। এবং যদি আমি ভুল না হই, দুর্গামোহন বাবুর মেয়ের ওই উন্মত্ততার পিছনেও তারই হাত রয়েছে। এমন সময় কিশোরী হঠাৎ বলে উঠল, কি হলো ঠাকুর মশাই, থামলেন কেন? বলুন সে কে? তারানাথ কিছু একটা ভাবছিলেন নিজের মনে। কিশোরীর কথায় যেন তার ঘোর কাটল। বলছি এত উতলা হলে চলবে? আমি বললাম, ঠাকুর মশাই আপনি বলুন, ওর কথা বাদ দিন। আর একটা পাশিংশ ধরিয়ে তারানাথ শুরু করলেন আবার। দুর্গামোহন বাবুদের বাড়িতে এসে দেখলাম এখানে দুর্ভিক্ষ এলেও এই বাড়িটাকে দুর্ভিক্ষ একটু স্পর্শ করতে পারেনি। কারণ একটাই, দুর্গামোহন বাবুর আর্থিক সচ্ছলতা। বেশ সান বাঁধানো উঠোন, তুলসীতলা সবই রয়েছে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দুর্গামোহন বাবুর স্ত্রী ললিতা দেবী এসে জল দিয়ে আমার পা ধুয়ে দিলেন। আমি অবাক হয়ে বললাম, আরে এ কি করছেন? এসবের আবার কি প্রয়োজন? দুর্গামোহন বাবুর স্ত্রী মাথা নিচু করেই বললেন, আপনি আমাদের অতিথি, তার উপর আবার ব্রাহ্মণ, তাই এইটুকু অতিথি সেবা আমাদের করতে দিন ঠাকুর মশাই। পাশ থেকে দুর্গামোহন বলল, একটু বিশ্রাম নিন ঠাকুর মশাই, তারপর আপনাকে বৈধির ঘরে নিয়ে যাব। কথাটা বলে দুর্গামোহন বাবু বারান্দায় একটা শতরঞ্চি বিছিয়ে দিলেন। তারপর অর্ধাঙ্গিনীকে আদেশ করলেন জল খাবারের ব্যবস্থা করতে। এরপরে আমার উদ্দেশ্যে তিনি বললেন, বৈদেহী এখন একটু শান্ত হয়েছে, ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে আপনাকে ওর ঘরে নিয়ে যাব। এখন থাক, ঘুমুক বেচারি, তারপর না হয় পরে গিয়ে দেখে আসব। ইতিমধ্যে দুর্গামোহন বাবুর স্ত্রী ললিতা দেবী আমাদের দুজনের জন্য গরম গরম লুচি, আলু ভাজা আর গুড়ের সন্দেশ নিয়ে এসেছেন। তোমরা তো জানোই আমি অনেক আগে থেকেই ভোজন রসিক। খেতে খেতে দুর্গামোহন বাবুকে আমি জিজ্ঞেস করলাম, তা আপনার হবু জামাইকে দেখছি না, তিনি কোথায়? দুর্গামোহন বাবু হাসলেন। সঞ্জয় তো ইউনিভার্সিটিতে গেছে, দুপুরেই চলে আসবে, তখন নয় ওর সাথে আপনার আলাপ করিয়ে দেবো। খেয়ে উঠে দুর্গামোহন বাবু আমাকে বৈদেহীর ঘরের দিকে নিয়ে গেলেন। বৈদেহী ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। ঘরের মেঝের উপর কি যেন আঁকছে, দূর থেকে সেটা দেখে বোঝা যাচ্ছে না। দুর্গামোহন বাবু বললেন, বৈদেহী ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসে। ইদানিং পড়াশোনার চাপে ছবি আঁকাটা বন্ধ ছিল।
কিন্তু ওর এই মানসিক অবস্থার পরিবর্তন হওয়ার পর আবার আঁকার ইচ্ছেটা চেপেছে। যখনই ও একটু শান্ত স্বাভাবিক থাকে তখনই হাতে কোনো কিছু পেলেই সেটা দিয়ে মেঝেতে বা খাতায় আঁকতে শুরু করে। জানি না হঠাৎ মেয়েটার কি হলো। যখন উন্মাদ অস্বাভাবিকের মতো আচরণ করে তখন ওকে দেখে মনে হয় যেন ওর ভেতর কেউ ভর করেছে। দুর্গামোহন বাবুর এই শেষের কথাটা শুনে মুচকি হাসলাম আমি। ভর তো করেইছে, কিন্তু কে করেছে তা জানতে হলে আর একটু অপেক্ষা করতে হবে। দুর্গামোহন বাবু বৈদেহীকে ডেকে বললেন, মা, এদিকে একবার উঠে আয় তো, ঠাকুর মশাই এসেছে তোর সাথে দেখা করতে। দুর্গামোহন বাবুর কথা শুনে লক্ষ্মী মেয়ের মতো আমার কাছে এসে আমাকে প্রণাম করলো বৈদেহী। প্রণাম করে মুখটা তুলতেই ভালো করে দেখলাম তার মুখখানা। সুন্দর চাঁদপানা মুখ লালিত্যময় হয়ে রয়েছে। মানসিক উন্মাদনা গ্রাস করলেও লালিত্যটা তার মুখ থেকে কেড়ে নিতে পারেনি। আমি বৈদেহীর মাথায় 2 হাত রেখে বললাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আপনার মেয়ের মুখখানা তো খুব সুন্দর দুর্গামোহন বাবু, একেবারে লক্ষ্মীমন্ত। আমি বৈদেহীর দিকে তাকিয়ে হাসলাম। কি তুমি ছবি আঁকতে ভালোবাসো মা? হ্যাঁ, ভালোবাসি তো, খুব ভালোবাসি। বৈদেহী স্বল্প বাক্যে উত্তর দিল। সাধারণত এই সময় মেয়েরা যখন শান্ত থাকে তখন খুব একটা বেশি কথা বলে না। মানসিক উন্মাদনা মানুষকে স্বল্প বাক্যে পরিণত করে। বৈদেহীর ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। আমি আমার ঝোলা থেকে একটা ছোট খাতার মতো বের করে বৈদেহীর হাতে সেটা দিয়ে বললাম, এই নাও এটা, এর মধ্যে আমাকে একটা ছবি এঁকে দেখাও তো দেখি। বৈদেহী কাগজটার মধ্যে পেন্সিল দিয়ে মিনিট 15 মধ্যেই একটা ছবি এঁকে ফেলল। পাতাটা আমার কাছে নিয়ে এসে আমার হাতে দিল সেটা। তারপরেই কোনো কথা না বলে নিজের মতো আনমনে বিড়বিড় করতে লাগলো। ছবিটা ভালো করে লক্ষ্য করলাম আমি। অস্পষ্ট, তবে আমার পক্ষে খুব একটা কষ্ট হলো না বুঝতে যে এটি একটি মহিলার ছবি। মহিলাটি বিধবা সেটা বোঝা যাচ্ছে, তবে দেখতে ভীষণ কুৎসিত। আর তার পাশে একটা কাক বসে আছে। মহিলার এক হাতে রয়েছে একটা কুলো আর অন্য হাতে বরদা মুদ্রা। দেখে মনে হচ্ছে মহিলাটি কোনো একটি দেবী মূর্তি, কিন্তু কে সেটা একেবারে নিশ্চিত বোঝা যাচ্ছে না। দুপুরবেলা খেতে বসার সময় সঞ্জয়ের সাথে দেখা হলো। ছোকরাকে দেখে মনে হলো হাট্টা কাট্টা যুবক, বয়স 25 কি 26 হবে। প্রথম দেখাতেই না জানি সঞ্জয়কে কেমন যেন আমার চিনা চিনা ঠেকলো। হয়তো কোনো মনের ভুল, আবার হয়তোবা পথে ঘাটে কখনো দেখেছি। তবে দুর্গামোহন বাবুর বাড়ির অতিথি সেবায় খাবারের পদ দেখে চোখ আমার কপালে উঠল। চড়াই পাখির নখের মতো সরু তুলাই পাঞ্জি চালের ভাত, 2 রকম তরি তরকারি, তার সাথে 2টো বড় বড় চিতল মাছের পেটি, আর কাঁসার জামবাটি ভর্তি মুরগির মাংস, আবার সাথে পায়েস। উফ! আমি দুর্গামোহন বাবুকে বললাম, আরে করেছেন কি মশাই, এত কিছু একসাথে খাওয়া যায় নাকি? এই তো পদমাত্র ঠাকুর মশাই, বেশি আর কি করতে পারলাম, সবই ঘরে ছিল। সঞ্জয়ও আমাদের সাথে দেখলাম খেতে বসেছে। সঞ্জয় খুব একটা বেশি কথা বলে না, তবুও আমি যে তাকে জিজ্ঞেস করলাম, তা সঞ্জয়, তোমার পড়াশোনা কেমন চলছে? ওই চলছে ঠাকুরমশাই। তা এরপর কি করবে ভেবেছো কিছু? আমি তো দুর্গা জ্যাঠামশাইকে বলেছিলাম যে আমাদের বিয়ে দিয়ে দিতে। পড়াশোনা তো বিয়ের পরেও চালানো যেতে পারে, কিন্তু জ্যাঠামশাই বললেন আগে পড়াশোনাটা শেষ করে চাকরি পাই, তারপর বিয়ে করতে। তাড়াহুড়োর কিছু নেই। আমার তো ব্যবসা করার ইচ্ছা। ভালো করে একটা ব্যবসা করতে পারলে প্রচুর লাভ। সঞ্জয়ের কথাবার্তা আমার খুব একটা ভালো লাগলো না। এত অল্প বয়সে বিয়ের জন্য এত তাড়া কিসের বাবু?
একেই অন্যের বাড়িতে এসে থাকছি, সে না হয় পড়াশোনাটা নিজের খরচায়, কিন্তু তার উপর এর মধ্যে বিয়ের তারা। যাকে আমি আর ব্যাপারটা নিয়ে বেশি ঘাঁটালাম না। খাওয়া দাওয়া শেষ করে সঞ্জয় গ্রামীণ পাঠাগারে পড়তে চলে গেল। আমি আর দুর্গামোহন বাবু খেয়ে উঠে বারান্দায় বসে তামাক টানতে টানতে গল্প গুজবে মেতে উঠলাম। কথা বলতে বলতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। ঠিক তখনই এক চিৎকার শোনা গেল। বৈদেহীর ঘর থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার শব্দ আসতে লাগলো। আমি আর দুর্গামোহন বাবু আর দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম বৈদেহীর ঘরের দিকে। দুর্গামোহন বাবু দরজা খুলতেই দেখল বৈদেহী উন্মাদের মতো হাত পা ছুটছে, ঘরের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলছে আর এদিক ওদিক দাপিয়ে বেড়াচ্ছে। দুর্গামোহন বাবু আতঙ্কিত হয়ে উঠলেন, বললেন, দেখছেন দেখছেন ঠাকুর মশাই, আমার মেয়ের এই অবস্থা আমি আর মেনে নিতে পারছি না। মাঝে মাঝে এরকম অবস্থা হয় ওর। এই সময় আমরা ওর কাছে যেতে সাহস পাই না। বদ্ধ উন্মাদের মতো আচরণ করতে থাকে। দেখুন, কিছুক্ষণ পর নিজে থেকেই শান্ত হয়ে যাবে। মেয়েটার প্রতি আমার করুণা হলো। 7-5 না ভেবেই বৈদেহীর সামনে গিয়ে শান্তভাবে ওর মাথায় হাত রাখলাম। মনে মনে ঠাকুরের নাম জপ করলাম। সেকেন্ড কয়েকের মধ্যেই ধীরে ধীরে শান্ত হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ল মেয়েটা। দুর্গামোহন বাবু এই ঘটনাতে এতটাই বিস্মিত হয়ে গেছিলেন যে তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। তাকে দেখে মনে হলো তিনি যেন একটু আশার আলো দেখতে পেয়েছেন। দৌড়ে এসে আমার হাত চেপে ধরে বললেন, আমি বলছিলাম ঠাকুর মশাই, দেখলেন তো আপনি মাথায় হাত দিতে কেমন শান্ত হয়ে গেল আমার মেয়েটা। আমার মন বলছে আপনি পারবেন, আপনি একমাত্র পারবেন ওকে সুস্থ করে তুলতে, ওকে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এক্ষেত্রে আমার ভূমিকাটা যে কোথায় আমি সেটা বুঝতে পারলাম না। আমি তো কেবল ঠাকুরের নাম জপ করেছি মাত্র, আর তাতেই শান্ত হয়ে গেছে বৈদেহী। তবে দুর্গামোহন বাবুর আশা যাতে ভেঙে না যায় তার জন্য আমি এই কথাটা দুর্গামোহন বাবুকে বলতে গিয়েও বললাম না। আমি তো নিমিত্ত মাত্র। আসলে ইষ্ট দেবীর কৃপা দৃষ্টি থাকলে সকল বাধাই অনায়াসে পার করা যায়। সেদিন রাতের ঘটনা। ঘুমের মধ্যে আমি মধুসুন্দরী দেবীর স্বপ্ন দেখলাম কোথাকার এক পাহাড়ের চূড়োর উপর আমি ঘুমিয়ে আছি। আমার মাথায় এসে হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং মধুসুন্দরী দেবী। এ যেন হাত নয়, কোমল ফুলের পাপড়ি আমাকে স্পর্শ করছে। তার সারা গা থেকে জুঁই ফুলের গন্ধ ভেসে আসছে। স্বপ্নের মধ্যেই আমি চোখ খুলে দেখি মধুসুন্দরী দেবী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন। মনমোহিনী লাগছে তাকে। আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকার পর হঠাৎ তিনি পিছন দিক থেকে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলেন। পাহাড় থেকে নেমে ক্রমে এগিয়ে চললেন জঙ্গলের দিকে। আমিও আর দেরি না করে তাকে অনুসরণ করলাম। জঙ্গলের গভীরে গাছের ডালপালার ফাঁক থেকে মাঝে মধ্যেই ভেসে আসছে মধুসুন্দরী দেবীর ডাক আর নূপুরের শব্দ। চলতে চলতে হঠাৎই আমার পিছন থেকে দুটো কোমল হাত আমার চোখ দুটো চেপে ধরল। জুঁই ফুলের গন্ধটা যেন বেড়ে উঠল হঠাৎ করে। অদ্ভুত এক শব্দ। তাকে অনুসরণ করতে যাব, ঠিক সেই মুহূর্তে জানলার বাইরে মোরগের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই বিছানায় উঠে বসে আমি আশ্চর্য হয়ে গেলাম। সমস্ত ঘরটা ম ম করছে জুঁই ফুলের গন্ধে। এটা কি করে সম্ভব? আমি তো স্বপ্ন দেখছিলাম। তাহলে এখানে জুঁই ফুলের গন্ধ এলো কোথা থেকে? দুর্গামোহন বাবুকে ডেকে আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার ঘরে কি জুঁই ফুল রেখেছিলেন আপনারা? না, মানে সকালে উঠে দেখছি যে সারা ঘরে জুঁই ফুলের গন্ধ। কই না তো ঠাকুর মশাই। কিন্তু সে কি? তাহলে স্বপ্নের সাথে বাস্তবের মিল এভাবে কি করে সম্ভব? তাহলে কি তিনি সত্যিই এসেছিলেন? আমি আর এ ব্যাপারে কোনো কথা বাড়ালাম না। সকালবেলা জল খাবার খেয়ে আমি দুর্গামোহন বাবুর সাথে তাদের গ্রামটা একটু ঘুরে দেখতে বেরোলাম। কথায় কথায় জানতে পারলাম
কাল রাতে নাকি বৈদেহীর আর কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়নি। কিন্তু এদিকে গ্রামের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। দুর্ভিক্ষ যেন গোটা গ্রামটাকে শুষে নিয়েছে। গাছে গাছে পাতা নেই, নদীতে জল নেই, শস্যের ফলনও হয়নি ঠিক মতো। হাঁটতে হাঁটতে একটা পুকুরের সামনে এসে দাঁড়ালাম আমি আর দুর্গামোহন বাবু। পুকুরের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, এই পুকুরটা হলো ভাসান পুকুর। কেবলমাত্র পুজো পার্বণে ঠাকুর ভাসানের কাজেই ব্যবহার করা হয়, তাই এই নাম। প্রথমবার পুকুরটার দিকে যখন তাকিয়েছিলাম দেখেছিলাম পুকুরটা জলে ভর্তি। কিছুক্ষণ দুর্গামোহন বাবুর সাথে কথা বলার পর আবার যখন পুকুরটার দিকে খেয়াল করি আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম পুকুরের জল কয়েক মুহূর্তের মধ্যে অনেকটা নিচে নেমে গেছে। জলের তলার পাক আগাছা সব কুণ্ডলীকৃত হয়ে ওপরে ভেসে উঠেছে। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? নিজের চোখকেই তো আমি বিশ্বাস করতে পারছি না। আর বিশ্বাস না করার আরো একটা কারণ হলো আমার পাশে দাঁড়িয়ে দুর্গামোহন বাবু সমানে বলে চলেছেন, দেখেছেন ঠাকুরমশাই, পুকুরটা একেবারে জলে ভরে আছে। বর্ষা না থাকলেও এই পুকুরের জল কখনো খালি হয় না। কি ব্যাপার? আমার কি মতিভ্রম হলো নাকি? কারণ তার কথা শুনে তো মনে হচ্ছে যে এই পুকুরে হঠাৎ করেই জল কমে যাওয়ার দৃশ্যটা কেবলমাত্র আমার চোখেই পড়েছে, অন্য কারুর আর নয়। এই ইঙ্গিত কিন্তু খুব একটা শুভ ইঙ্গিত নয়। এই অনিষ্টের ইঙ্গিত না কাটলে বিপদ বাড়বে বই কমবে না। সেদিন সারাটা দিন ধরে আমি শুধু এই ঘটনাটার কথাই চিন্তা করতে লাগলাম। দুর্গামোহন বাবুর সাথেও কথা বলতে গেলে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। তিনি আমার অন্যমনস্কতা ধরতে পারলেও এ ব্যাপারে আমাকে বিশেষ কিছু বলতে চাইলেন না। আমার মস্তিষ্কে কিছু ঘটনা যেন পরপর একই সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে। দুর্গামোহন বাবুর মেয়ে বৈদেহীর এরকম মানসিক অবস্থা, তার আঁকা ওই অদ্ভুত দর্শন দেবীর ছবিটার রহস্য, গ্রামে এমন হঠাৎ করে দুর্ভিক্ষ নেমে আসা, আর আজকে পুকুরের জল হঠাৎ করে কমে যাওয়া, এ সমস্ত ঘটনাগুলোই কেন জানি না মনে হচ্ছে একই সূত্রে গাঁথা। যেন একটার জট ছাড়াতে পারলেই সবকটা জট নিজে থেকেই খুলে যাবে। সেদিন পুনরায় আমি আবার রাত্রিবেলা মধু সুন্দরী দেবীর স্বপ্ন দেখলাম, কিন্তু আজকে খুব অস্পষ্ট। ভোরে ঘুম থেকে উঠে দেখি গোটা ঘর আবারও আগের মতোই ভরে আছে জুঁই ফুলের সুমিষ্ট গন্ধে। সেদিন সকালেই আমি দুর্গামোহন বাবুকে জানিয়ে নিজেই একা একা একটু গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। উদ্দেশ্য একটাই, সেই পুকুরটাকে গিয়ে দেখা। সেই পুকুরটার সামনে এসে দাঁড়াতেই আমার মন আরো উৎকণ্ঠায় ভরে গেল। পুকুরের অবস্থা আগের তুলনায় আরো খারাপ। জল অনেকটাই নেমে এসেছে, যেন কয়েকদিনের মধ্যেই পুকুরটা একেবারে শুকনো খটখটে হয়ে যাবে। কতগুলো মাছ, শামুক আর ওই গেড়ি গুগলি যেন জলের অভাবে ছটফট করতে করতে মারা গেছে। এই লক্ষণ আমার মোটেই সুবিধের বলে মনে হলো না। কাউকে কিচ্ছু না বলে আমি দুর্গামোহন বাবুর বাড়িতে ফিরে এলাম। এসে দেখি ললিতা দেবী রান্না করছেন। ওনাকে জিজ্ঞেস করে জানলাম দুর্গামোহন বাবু তার হবু জামাইকে নিয়ে ব্যাংকের কোনো একটা কাজে গিয়েছে। বৈদেহীর ঘর থেকে তার আপন মনে বিড়বিড় করে চলার আওয়াজ ভেসে আসছে। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা। বুঝতে পারলাম যে বৈদেহীর মানসিক উন্মাদনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেক শেষে দেখলাম এই সুযোগ, কাউকে কিছু না বলে আমি সোজা চলে এলাম সঞ্জয়ের ঘরে। সন্দেহ তো প্রথম থেকেই ছিল, এবারে প্রমাণের পালা। সঞ্জয়ের ঘরে রয়েছে একটা খাট, সেই খাটে বিছানা পাতা। বিছানার এক পাশে লম্বা করে থরে থরে সাজানো বই, সমস্তই পড়াশোনার বই। ঘরের এক কোণায় একটা জলের কুঁজো আর একটা পড়াশোনা করার জন্য টেবিল রয়েছে। খানিকক্ষণ তল্লাশির পর নজর গেল খাটের তলায়। সেখানটাতে রয়েছে টিনের একটা বড় বাক্স। কি একটা মনে হতেই আমি সেই বাক্সটা খুলে ফেললাম। ব্যাস, যা খুঁজছি পেয়ে গেলাম নিমেষেই। তাই আর দেরি না করে সঞ্জয় ঘর থেকে বেরিয়ে এলাম আমি। পরের দিন খুব ভোরবেলায় উঠে আমি দুর্গামোহন বাবুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম।
ফিরলাম যখন তখন সকাল 9:30 বাজে। দেখলাম ললিতা দেবী রান্না করছেন। দুর্গামোহন বাবু সকাল সকাল বাড়ির তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে ইষ্টনাম জপ করছেন। আর দেখি সঞ্জয় ইউনিভার্সিটি যাবে বলে তৈরি হচ্ছে। বারান্দায় বসেই নিজের হাতে ধরা বই খাতাগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছে সে। আমায় দেখে দুর্গামোহন বাবু বলল, আরে ঠাকুরমশাই, আর সকালবেলায় কোথায় গিয়েছিলেন? ঘুম থেকে উঠে দেখি আপনি ঘরে নেই। সকাল সকাল বেরিয়েছিলেন নাকি কোথাও? কিছুক্ষণ চুপ করে থাকার পর আমি উত্তর দিলাম, হ্যাঁ, সুতানুটি গ্রামে। আমার কথায় সকলেই অবাক হলো, আর সব থেকে বেশি অবাক হলো সঞ্জয়। তাকে দেখে মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়লেও বোধহয় মানুষ এতখানি অবাক হয় না। আমি দূর থেকে দেখতে পাচ্ছি সঞ্জয়ের সারা শরীর ঘেমে উঠেছে। সুতানুটি গ্রাম? সুতানুটি গ্রামে আপনি গিয়েছিলেন কেন? সঞ্জয় রীতিমতো থতমত খেয়ে আমাকে প্রশ্নটা করে বসল। সুতানুটি গ্রামে গিয়েছিলাম কঙ্কাবতীর সাথে একটু আলাপ করতে। আমার কথা শুনে একদম থ মেরে গেল সঞ্জয়। এমনটা যে শুনতে হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। হোঁচট খেতে খেতে বলল, কঙ্কাবতী? কে কঙ্কাবতী? দুর্গামোহন বাবু জিজ্ঞেস করলেন। কে কঙ্কাবতী? আমি আর চুপ থাকতে পারলাম না। নাটকের জবনিকা পতনের সময় উপস্থিত। বললাম, কঙ্কাবতী কে সেটা আপনার হবু জামাইকে জিজ্ঞেস করুন। সঞ্জয়? আর সঞ্জয় কি করে জানবে কঙ্কাবতীকে? ও কি কঙ্কাবতীকে চেনে নাকি? আমি এবার সরাসরি সঞ্জয়ের চোখে চোখ রেখে বললাম, কি হে সঞ্জয়, তুমি তো কঙ্কাবতীকে চিনো তাই না? সঞ্জয় আমতা আমতা করে উত্তর দিল, কে কঙ্কাবতী? আমি কোনো কঙ্কাবতীকে চিনি না। আমি চিনি না। ও তাই, আচ্ছা, তার মানে সত্যিই তুমি কঙ্কাবতীকে চেনো না। ঠিক আছে, তাহলে কঙ্কাবতী নিজেই এসে বলুক যে সে তোমায় চেনে কিনা। দাঁড়াও, এসো মা, ভিতরে এসো, এসে দেখে যাও তোমার এই শয়তান স্বামীকে। এতক্ষণ দুর্গামোহন বাবুদের বাড়ির বাইরে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়েছিল এক মহিলা। দুর্গামোহন বাবুদের সমস্ত বাড়িখানা বিশাল পাঁচিল দিয়ে ঘেরা বলেই এতক্ষণ কারোর চোখে পড়েনি সে। এইবারে পাঁচিলের আড়াল থেকে বেরিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে উঠোনে এসে দাঁড়ালো সে। এই হলো কঙ্কাবতী। ললিতা দেবীও এতক্ষণে রান্না বন্ধ করে বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছে। কঙ্কাবতীর চোখ থেকে রাগ ঠিকরে বেরোচ্ছে। সঞ্জয়ের দিকে তাকিয়ে এসে বলে চলল, এই তুমি মানুষ নাকি একটা জানোয়ার? আমাকে বিয়ে করে সংসার করার পর আমার বাপের সমস্ত সম্পত্তি নিজে কুক্ষিগত করে এখানে আরেকটা মেয়ের জীবন বিপন্ন করতে এসেছো। আমি আরেকটা মেয়ের জীবন তোমাকে কিছুতেই নষ্ট করতে দেব না। কি সর্বনাশ, কি বলছে কি মেয়েটা? দুর্গামোহন বাবু তো হতবাক হয়ে গেছেন, কিছুই ভেবে পাচ্ছেন না কি বলবেন। এসব কি হচ্ছে? সঞ্জয় তোমার স্বামী, ওর বিয়ে হয়ে গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দুর্গামোহন বাবুর দিকে এগিয়ে গেলাম। একটু দাঁড়ান দুর্গামোহন বাবু, আপনি এখনই সবটা বুঝতে পারবেন। দেখলাম দুর্গামোহন বাবুর পাশে এসে দাঁড়িয়েছেন ললিতা দেবী। আমি আমার ঝোলা থেকে একটা ছবি বের করে দুর্গামোহন বাবুর হাতে ধরিয়ে দিলাম। দুর্গামোহন বাবু ছবিগুলো দেখে বিস্মিত হয়ে গেলেন। তার মুখ থেকে যেন কথা বেরোনো বন্ধ হয়ে গেছে। ছবিগুলো আসলে সঞ্জয় আর কঙ্কাবতীর বিয়ের ছবি। ইতিমধ্যে দুর্গামোহন বাবু ললিতা দেবীর হাতে ছবিগুলো ধরিয়ে দিলেন। ছবিগুলো দেখে তিনিও যেন নির্বাক, নিশ্চুপ হয়ে রইলেন। কঙ্কাবতীকে দেখে সঞ্জয় বুঝে গেছিল যে তার সমস্ত কারচুপি এবার ধরা পড়বেই। উপায় না দেখে সঞ্জয় বইপত্র বারান্দায় রেখে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তাকে দেখে মনে হলো সে পালাবার মতলব বাঁটছে। কিছুক্ষণের মধ্যেই আমার কথা সত্যি করে সঞ্জয় দৌড়ে পালাতে গেল, কিন্তু অদৃষ্ট হয়তো অন্য কিছু চাইছিলেন। উঠোনের বাইরের গেটের সামনে আসা মাত্রই সঞ্জয় ছিটকে পড়ে গেল মাটিতে, যেন কোনো এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে গেল। কোনো এক শক্তি যেন তাকে বাধা দিচ্ছে।
ঠিক তখনই আশেপাশের প্রকৃতিতে যেন তার নিজের রূপ বদলাতে লাগলো। হালকা হাওয়া বইতে শুরু করেছে, সূর্যের আলো যেন ক্রমাগত নিস্তেজ হতে লাগলো। ঝড় ওঠার আগে যেমন একটা থমথমে হয়ে যায় পরিবেশটা, ঠিক সেই রকম অবস্থা। কোথা থেকে না জানি কয়েকটা কাক তারস্বরে চেঁচিয়ে উঠল। তাহলে তাহলে এই কিসের অশনি সংকেত? এটা বুঝে ওঠার আগে বৈদেহীর ঘরের দরজায় দরাম দরাম শব্দ হতে লাগলো। মনে হলো কেউ যেন প্রবল বিক্রমে দরজা ভেঙে ফেলতে চাইছে। দরজার ওপাশে ঘরের ভেতর থেকে ভেসে আসছে মেয়েলি হুঙ্কার। বৈদেহীর স্বর তো আগেও শুনেছি, কিন্তু তার গলার স্বর তো এরকম নয়। তাহলে এ কার কণ্ঠস্বর? বৈদেহীর শরীরে কি কোনো অলৌকিক শক্তি ভর করেছে? মুহূর্তের মধ্যেই প্রচন্ড এক ধাক্কায় ভেঙে গেল বন্ধ ঘরের দরজা এবং ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো বৈদেহী। কিন্তু এ কোন বৈদেহীকে দেখছি আমরা? এই তো আমাদের দুর্গামোহন বাবুর মেয়ে বৈদেহী নয়, এ তো অন্য কেউ মনে হচ্ছে। বৈদেহীর মাথার চুল ধবধবে সাদা, সেগুলো হাওয়ায় উঠছে। শরীর কিছুটা কৃষ্ণবর্ণ ধারণ করেছে এবং শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। পরনে এক সাদা বিধবার পোশাক, তার দুই চোখে ক্রোধের আগুন জ্বলজ্বল করছে। হুঙ্কার দিতে দিতে সঞ্জয়ের উদ্দেশ্যে সে বলে চলেছে, পাপী শয়তান, তোর পাপের ঘর আজ পূর্ণ হয়েছে। মৃত্যুই তোর একমাত্র শাস্তি। আমার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে সকলের অগোচরে তুই আমাকে দিনের পর দিন ভোগ করেছিস। শুধু আমি নয়, আরেকটা মেয়েরও তুই সর্বনাশ করেছিস। তোর মৃত্যু আজ অবধারিত। সঞ্জয় যেন পাথরের মতো স্থির হয়ে গেছে। সে যেন কোনো এক অদৃশ্য জাদু বলে নড়বার শক্তি হারিয়েছে। আমরা হতবাক এই কাণ্ড দেখে। বৈদেহী উঠোনের এক পাশে রাখা নারকেল পাড়ার দা হাতে নিয়ে দৌড়ে গেল সঞ্জয়ের সামনে। তারপর সজোরে চালিয়ে দিল সেই দাঁটা। চোখের নিমেষেই ঘটে গেল এক ভয়াবহ কাণ্ড। এহেন ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। দায়রে এক কোপে সঞ্জয়ের ধর থেকে মাথাটা খসে পড়ল। কাটা কলা গাছের মতো সঞ্জয়ের ধরটা লুটিয়ে পড়ল মেঝেতে। গলা থেকে নির্গত রক্ত ভিজিয়ে দিয়েছে মেঝেটাকে। তাতে ভেসে যাচ্ছে গোটা উঠোনটা। গঙ্গাবতী আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে স্বামীর মৃতদেহের সামনে গিয়ে ধপ করে উঠোনে বসে পড়ল। তারপরে ভেঙে পড়ল বুক ফাটা কান্নায়। আমি এগিয়ে গিয়ে গঙ্গাবতীর মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলাম। ওকে বোঝালাম বিপদগামী স্বামীর জন্য চোখের জল ফেলতে নেই। কিন্তু আমি জানি, যতই খারাপ মানুষ ছিল না কেন, সঞ্জয় তো আসলে তার স্বামী। গঙ্গাবতী তো তাকে স্বামী হিসাবে অস্বীকার করতে পারে না কখনোই। দুর্গামোহন বাবুর বাড়িতে যথারীতি পুলিশের আগমন ঘটল। মৃতদেহ সৎকার করে বৈদেহীকে তারা আদালতে হাজির করল। দুর্গামোহন বাবু মেয়ের হাজতবাসের আশঙ্কায় শঙ্কিত ছিলেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে মুক্তি পেয়ে যাবে। বিধির বিধানের খেলায় আমার কথাই সত্য প্রমাণিত হল। বৈদেহী মুক্তি পেয়ে গেল কিছুদিনের মধ্যেই। একজন মানসিক ভারসাম্যহীন নারীকে দোষী সাব্যস্ত করা যায় না কোনো মতে। এ সমস্ত ব্যাপার মিটে যাবার পর একদিন আমি বৈদেহীকে ওদের ঘরের ভেতর নিয়ে গিয়ে বসলাম। খানিকক্ষণ পর আমি কিছু মন্ত্রোচ্চারণ শুরু করতেই দেখি কিছুক্ষণ পর বৈদেহী উঠে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিমায় পুনরায় এসে বসল। ঠিক যেমন করে তার সেই হাতে আঁকা ছবিতে সেই দেবী যেভাবে বসেছিল, ঠিক সেই রকম ভাবে। এলোমেলো চুল, পরনে নোংরা সাদা বিধবার বস্ত্র, মুখে বয়স্কের ছাপ, আর আশপাশ থেকে এক অস্বস্তিকর শ্মশানের গন্ধ। কিছুক্ষণ পর তার দু চোখ থেকে দুটো জ্যোতি বেরিয়ে তীব্র বেগে আমার শরীরের মধ্যে প্রবেশ করল। আমি দেখলাম চোখের সামনে বৈদেহীর অচৈতন্য দেহটা মেঝের ওপর লুটিয়ে পড়ল। আমি 5 কোলা করে বৈদেহীকে নিয়ে ঘরের বাইরে বের হলাম। বাইরে দুর্গামোহন বাবু আর ললিতা দেবী মেয়ের জন্য ব্যাকুলভাবে চিন্তা করছিলেন। আমি ওদের সবাইকে আশ্বস্ত করে
বৈদেহীকে নিজের ঘরের বিছানার মধ্যে শুইয়ে দিলাম। 2-3 মধ্যেই বৈদেহী একেবারে স্বাভাবিক আর সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর আর মাত্র 1 সপ্তাহ আমি সেইখানে ছিলাম। দুর্গামোহনবাবু ঠিক করেছিলেন উনি আর আমি একসাথেই যাত্রা করব। আমি চলে যাব আমার নিজের বাড়ি, আর দুর্গামোহনবাবু ফিরে আসবেন তার কর্মক্ষেত্রে। যাওয়ার দিন ললিতা দেবীকে বিদায় জানিয়ে সকাল সকাল আমি আর দুর্গামোহনবাবু একটা হাতে টানা রিকশায় চেপে স্টেশনে এসে পৌঁছালাম। এই পর্যন্ত বলে থামল তারানাথ। কিশোরী ব্যস্ত বাগিশ হয়ে পড়ল। এটা কি হলো ঠাকুরমশাই? এই পুরো গল্পটা তো আপনাকেই কেন্দ্র করে। এতে মধুসুন্দরী দেবী কোথায়? আর আপনি যে বললেন আমাদের মধুসুন্দরী দেবীর গল্প শোনাবেন, সেটার কি হলো? তোমাদের এই যুগের ছেলেদের হয়েছে এই এক সমস্যা, একটু ধৈর্য ধরতে জানো না তোমরা। রোসো কিশোরী রোসো, পুরোটা শেষ করতে দাও আগে। কথাটা বলে তারানাথ আবার বলা আরম্ভ করলেন। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আমি দুর্গামোহন বাবুকে রিকশায় সমস্ত ব্যাপারটা খুলে বলি। দেখুন দুর্গামোহন বাবু, আপনার মেয়ে বৈদেহী এ জন্মে অনেক পুণ্য করেছে, বা এটাকে আপনি ওর গত জন্মের পুণ্যের ফল বলতে পারেন। আপনার মেয়ের মধ্যে যে অস্বাভাবিক আচরণগুলো দেখছিলাম সেগুলো আসলে দেবী ধূমাবতীর প্রভাব। আপনার মেয়ের শরীরে ধূমাবতীর এক অংশ প্রবেশ করেছিল। এই দেবী ধূমাবতী 10 মহাবিদ্যার এক দেবী এবং একই সাথে তান্ত্রিক হিন্দু দেবীও বটে। আমার ছবিতে দেখলাম একটা কাক এঁকেছে ও, আর এই কাকই হলো ওই দেবীর বাহন। দেবীর পরনে সাদা শাড়ি, অর্থাৎ বিধবার বেশ। তার চুল অগোছালো আর শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট। দেবীর বাস শ্মশানে। এই দেবীর প্রভাব সকলের সহ্য হয় না, আর আপনার মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। যখনই ধূমাবতীর প্রভাব জেগে উঠত তখনই আপনার মেয়ে উন্মাদের মতো আচরণ করত। কথায় বলে দেবী নাকি সমস্ত রকম অকল্যাণ ও অমঙ্গলের সাথে যুক্ত, এবং দেবী যেখানে বিরাজমান হন সেখানে সাথে সাথেই দুর্ভিক্ষ নেমে আসে। তাই দেবীর প্রভাবেই আপনাদের এই গ্রামে এমন দুর্ভিক্ষ এসেছিল। আপনার মেয়ে বৈদেহী যে ছবিগুলো সেদিন আঁকছিল সেগুলো দেবী ধূমাবতীরই ছবি। আমি প্রথমে এই দেবীকে চিনতে পারিনি, পরে ঠিকই চিনতে পারি এবং নিশ্চিত হই যে বৈদেহী শরীরে দেবী ধূমাবতীরই একটা অংশ স্থাপিত হয়েছে। বেশ, এবার আসি সঞ্জয়ের কথায়। সঞ্জয়ের হাবভাব আমার প্রথম থেকে একটু অদ্ভুত লাগছিল। ওকে প্রথম দেখাতেই আমার চেনা চেনা মনে হয়েছিল। পরে মনে পড়ল একবার ওর বাড়ির আত্মীয়ই আমার কাছে ওর বিয়ের জন্য কুষ্টি বিচার করতে এসেছিল। সেই সময় আমি ওর ছবি দেখেছিলাম। কঙ্কাবতীর সাথেই ওর বিয়ে হওয়ার জন্যই তখন কুষ্টি বিচার করিয়েছিলেন ওনারা। ওকে আমি সন্দেহ করতে শুরু করি। আস্তে আস্তে ওর কথাবার্তার অসংলগ্নতা আমার সন্দেহ আরো দৃঢ় করে। সঞ্জয় আপনার মস্ত বড় সম্পত্তি হাতানোর জন্যই আপনার মেয়েকে বিয়ে করার নাটক করে। আপনি তাকে সুপাত্র ভেবে আপনার বাড়িতে আশ্রয় দেন, এমনকি তার পড়াশোনার ব্যবস্থাও করে দেন। আপনার মেয়ের সাথে সঞ্জয় দিনের পর দিন ঘনিষ্ঠ হয়। আমি সেটার প্রমাণ পেয়েছি সঞ্জয়ের সাথে কথা বলতে গিয়ে। একদিন সঞ্জয়ের গা থেকে আপনার মেয়ের সুগন্ধি আতরের গন্ধ পেয়েছিলাম। দুজন দুজনের খুব ঘনিষ্ঠ হলে তবেই একজনের শরীরের আতরের গন্ধ অন্যজনের গায়ে লেগে থাকে। সঞ্জয় যে আগে একটা বিয়ে করেছে এবং কঙ্কাবতী যে তার প্রথম স্ত্রী সেটা আমি বুঝতে পারিনি। একদিন সঞ্জয়ের ঘরে ঢুকে আমি একটা জিনিসের সন্ধান করি। খানিকটা সৌভাগ্যবশতই কিছুক্ষণ খোঁজার পরেই আমি সেটা পেয়েও যাই। জিনিসটা আর কিছুই না, সঞ্জয় এবং তার স্ত্রী কঙ্কাবতীর একটা ছবি। আমি আসলে এমনই কিছু একটা প্রমাণ খুঁজছিলাম যাতে সঞ্জয়ের ভবলীলা সাঙ্গ করে দেওয়া যায়। ছবিটাকে বড় কায়দা করে তার টিনের ট্রাঙ্কের মধ্যে এমন একটা জায়গায় সে লুকিয়ে রেখেছিল যাতে সে ছাড়া অন্য কেউ সেটা খুঁজে না পায়। ভগবানের অশেষ কৃপায় আমি সেটা খুঁজে পাই। পরের দিন ভোরবেলায় আমি বেরিয়ে গিয়ে কঙ্কাবতীকে সবকিছু জানাতে সেও হতবাক হয়ে যায়। নিজের স্বামীর প্রতি অগাধ বিশ্বাস ছিল তার। আমি কঙ্কাবতীকে আমার সঙ্গে আপনাদের বাড়িতে নিয়ে এসে জলজান্ত প্রমাণ করে দিই যে আমার কথাই সত্য। তখন তার বিশ্বাস ভঙ্গ হয়।
আমি প্রমাণ করে দিই যে ও স্বামী কতটা দুশ্চরিত্রের। তারপরে সমস্ত ঘটনা তো আপনি সবকিছুই জানেন। লক্ষ্য করি বড়ই অদ্ভুত ব্যাপার। আমার কথাগুলো শুনে দুর্গামোহন বাবুর দিকে তাকিয়ে দেখি তার শরীরের কোনো পরিবর্তন নেই। তিনি একেবারে নির্বিকার শান্ত হয়ে বসে আছেন, যেন সমস্ত ঘটনাই তার পূর্বজ্ঞাত। কিছুক্ষণ পর রিক্সা থেকে নেমে স্টেশনে এসে দাঁড়ালাম। দুর্গামোহন বাবু হঠাৎ একটা আঙুল তুলে ইশারা করতেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম আমি। দেখলাম আমার চারিদিকে সময় হঠাৎ থেমে গেছে। লোকজনের কোলাহল স্তব্ধ। দূরে একটা ট্রেন আসছিল, সেটাও যেন থমকে দাঁড়িয়ে গেছে। চারপাশের মানুষজনেরা যে যেরকম অবস্থায় ছিল, সে যেন সেরকম অবস্থাতেই আটকে গেছে সময়ের চক্রে। সচল এবং জীবন্ত রয়েছে কেবল আমি আর দুর্গামোহন বাবু। দুর্গামোহন বাবু এবার বললেন, আমায় আমায় তুমি চিনতে পারছো না তারানাথ? কথাগুলো উনি একদম আমার সামনে দাঁড়িয়ে বলেছেন, কিন্তু যেন মনে হচ্ছে কথাগুলো ভেসে আসছে বহু দূরে কোনো পাহাড়ের পাথরের বক্ষ বাঁজর থেকে। বারবার প্রতিফলিত হচ্ছে কথাগুলো আমার চারপাশে। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম তার দিকে। জিজ্ঞেস করলাম, কে আপনি? আমার প্রশ্নের সঙ্গে সঙ্গেই দুর্গামোহন বাবুর শরীরটা দেখলাম বদলে যেতে শুরু করেছে। পুরুষালী বেশ ধীরে ধীরে নারী দেহ ধারণ করছে আস্তে আস্তে। শরীরটা বদলে একটা নারীর রূপ ধারণ করলো। এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন? এই নারীকেই তো আমি সারা জীবন খুঁজে চলেছি। এই নারীর জন্যই তো আমার উন্মাদনা, আমার সাধনা, আমার প্রেম, আমার ত্যাগ, আমার সমস্ত কিছু। আমার সারাটা জীবনে এই স্ত্রীলোকের প্রভাবই থেকে যাবে। ইনি আমার স্বপনচারিণী, আর তিনি আর কেউ নন, স্বয়ং মধুসুন্দরী দেবী। আমি যেন সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছি ওনাকে দেখে। এভাবে চোখের সামনে দেখতে পাবো সেটা আমি কল্পনাও করিনি কোনোদিন। আমার মুখ থেকে শুধুমাত্র একটাই কথা বেরোলো, আপনি? আমার দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবারিত অশ্রুধারা। মধুসুন্দরী দেবী এবার আমাকে বললেন, এতদিন আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম তারানাথ। দেখছিলাম তোমার সাধনা কতটা সফল হয়েছে, তুমি কতটা তোমার তন্ত্র শক্তি দিয়ে মানুষের উপকার করতে পেরেছ। আজ আমার সমস্ত বিশ্বাস এক জায়গায় থেমেছে। আমি বুঝেছি তোমার দ্বারা মানুষের মঙ্গল হবেই। তুমি এই পৃথিবীতে মঙ্গল সাধনের জন্যই এসেছ। বৈদেহীর শরীরে দেবী ধূমাবতীর এক অংশ প্রবেশ করেছিল। বৈদেহী তো অতি সাধারণ মানুষ, তাই এই দেবীর অলৌকিক ও অপার্থিব ক্ষমতা গ্রহণ করতে পারেনি। তার শরীরও এই দৈবিক শক্তির সামনে নতি স্বীকার করেছে। আমি সেই জন্যই বৈদেহীকে সুস্থ করার উদ্দেশ্যে তোমাকে খবর দিই। ভাবলাম এই সুযোগে তোমার পরীক্ষা নেওয়া হয়ে যাবে, আর সঞ্জয়ের অপরাধ তুমি খণ্ডন করবে। যেদিন তোমার সাথে আমার স্টেশনে দেখা হলো, সেদিন জানতাম যে তুমি স্টেশনেই দাঁড়িয়ে থাকবে ট্রেনে করে বাড়ি ফেরার জন্য। আমি তাই দুর্গামোহন বাবুর ছদ্মবেশে সোজা সেখানে গিয়ে হাজির হই। সেদিন তুমি সঞ্জয়ের ঘরে ছবি খোঁজ করতে ঢুকেছিলে, সেটাও সম্পূর্ণ আমার ইচ্ছায়। তুমি যাতে সঞ্জয়ের ঘরে ঢুকতে পারো, তার জন্য সেদিনকে আমি ওকে আমার নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। দুর্গামোহন বাবু আসলে তার কর্মক্ষেত্র থেকে এখানে এই কদিন আসেননি। তিনি তার নিজের জায়গাতেই আছেন। বৈদেহীর এই অবস্থা দেখে যখন দুর্গামোহন বাবুর স্ত্রী ললিতা দেবী চিঠি লিখে পাঠান,
তখন সেই চিঠি আসল দুর্গামোহন বাবুর কাছে পৌঁছলেও আমার সেই মুহূর্তে প্রয়োগ করা কিছু অলৌকিক শক্তির প্রভাবে দুর্গামোহন বাবুর স্মৃতি থেকে চিঠি পড়ার সমস্ত ঘটনার কথা সম্পূর্ণ হারিয়ে যায়। তিনি সম্পূর্ণ ভুলে যান চিঠির কথা এবং তার মেয়ের অসুস্থতার কথা। তিনি এখনও তার নিজের কর্মক্ষেত্রেই রয়েছেন। এই যে আমি এখন চলে যাব, আর আমি চলে যেতেই দুর্গামোহন বাবুর আবার সব কথা মনে পড়ে যাবে। এই কটা দিন আমি যে এখানে কাটিয়েছি, দুর্গামোহন বাবুরও মনে হবে তিনি বিগত কটা দিন এখানে তার পরিবারের সাথে সময় কাটিয়ে গেছেন। এই কদিনের সমস্ত ঘটনা আসল দুর্গামোহন বাবুর স্মৃতিতে অবশ্যই রয়ে যাবে। আমার মুখ থেকে আর বিশেষ কিছু কথা বেরোলো না, শুধু একবার বললাম, দেবী, আমি আপনাকে একটা কথা বলতে চাই। মধুসুন্দরী দেবী আমাকে অবাক করে দিয়ে বললেন, আমি জানি তারানাথ, তুমি আমাকে কি বলতে চাও। তুমি আমায় ভালোবাসো। তোমার মতো স্বামী পেলে আমার জীবনও ধন্য হয়ে যাবে। কথা দিলাম, আমি যদি কোনো দিনও মনুষ্যরূপে জন্মগ্রহণ করি, তবে তোমাকেই আমার স্বামী হিসেবে গ্রহণ করব। আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। বললাম, আমি আপনার জন্য আবার জন্ম নেব দেবী। আপনাকে আমি আমার স্ত্রী হিসাবে পুজো করতে চাই মধুসুন্দরী দেবী। তোমার সেই ইচ্ছা পূর্ণ হবে তারানাথ, একদিন অবশ্যই পূর্ণ হবে। কারণ এটা তোমার ইচ্ছা নয়, এটা তোমার সাধনা। কথা শেষ করে মধুসুন্দরী দেবী অদৃশ্য হয়ে গেলেন। একটা ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে তার নারী দেহ মিশে গেল। আমি দেখলাম আমার চারপাশে সবকিছু আবারও আগের মতো সচল হয়ে গেছে। মানুষজন যেন আবারও আগের মতোই স্বাভাবিক। ইতিমধ্যে আমার ট্রেনও এসে পড়েছে আমার সামনে। আমি ট্রেনে উঠে পড়লাম, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গল্প শেষ করে তারানাথ থামলেন। আজ তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন কোনো এক মায়ার বাঁধনে আবদ্ধ। নিজেকে সেই মায়াজালে যেন সমর্পণ করে দিয়েছেন তিনি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। তারানাথকে বললাম, এবার উঠতে হবে ঠাকুরমশাই, কাল সকালে আবার অফিস আছে। আমি আর কিশোরী আর বেশি কথা না বলে বাইরে বেরিয়ে এলাম। তারানাথ আমাদের ছাড়তে রাস্তায় এলেন। চারদিকে তখন অন্ধকার বেশ জাঁকিয়ে তার রাজত্ব বিস্তার শুরু করেছে। দূর থেকে ভেসে আসছে সারমেয় কোরাস, আর তার সাথে বেনামি রাত চড়া পোকামাকড়দের ডাক তো রয়েছেই। কিশোরী তার বাড়ির পথে হাঁটা দিল। আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি, হঠাৎই আমার পেছন থেকে আমার হাতে টান পড়ল। পেছন ফিরে তাকিয়ে দেখি তারানাথ। কি হলো ঠাকুরমশাই, কিছু বলবেন? তারানাথ বলল, একটা সত্যি কথা বলবে বিভূতি? আজকে সকালে তোমার স্বপ্নে অমর জীবন এসেছিল, তাই তো? তিনি বারবার মধুসুন্দরী দেবীর নাম করছিল তোমার সামনে, আর সেজন্যই তোমার আজকে মধুসুন্দরী দেবীর গল্প শোনার প্রতি এতখানি আগ্রহ ছিল। এ কি করে সম্ভব? আমি কি ঠিক শুনছি? তারানাথ কিভাবে আমার স্বপ্নের কথা, আমার মনের কথা জানতে পারলেন? আমি তো কিশোরীকে পর্যন্ত বলিনি। তাহলে ক্ষণিকের জন্য মনে হলো রাতের জ্যোৎস্নার মায়ালোকে আমি যেন কারুর সম্মোহনে জড়িয়ে পড়েছি। সে কি তারানাথ নাকি অন্য কেউ? তারানাথই কি আমায় বশীভূত করে আমার মনের কথা জানতে পেরেছে? আমি ইতস্তত হয়ে বললাম, এ কথা আপনি জানলেন কি করে ঠাকুরমশাই? আমি এই কথা কাউকেই বলিনি, এমনকি কিশোরীকেও নয়।
আর এসে থেকে মধু সুন্দরী দেবীর ব্যাপারে আপনার সাথে সবিস্তারে আলোচনাও করিনি। তাহলে তারানাথ একগাল হাসল, যেন অদৃষ্টের মায়া তিনি চাক্ষুষ উপলব্ধি করতে পারছেন। বললেন, কি করে জানলাম তাই তো? সবই তো আমার সেই স্বপ্নচারিণী মধু সুন্দরী দেবীর কৃপা।